স্বাগত। আজকের আলোচনার বিষয় নন ট্র্যাডিশনাল মেশিনিং, মানে অপ্রচলিত যন্ত্র নির্মাণ প্রক্রিয়া। এটার দরকারটা কি বলুন তো? ভাবুন, এমন কিছু মেটেরিয়াল যা ভীষণ শক্ত বা এমন ডিজাইন যা খুব জটিল। একদম, যা সাধারণ লেদ বা মিলিং মেশিনে কাটা যায় না। হ্যাঁ, প্রায় অসম্ভব। ঠিক সেখানে এই বিশেষ পদ্ধতিগুলো কাজে আসে। ঠিক তাই। এই পদ্ধতিগুলো আসলে নানা রকম শক্তি ব্যবহার করে মেটেরিয়াল সরায়। যেমন ধরুন যান্ত্রিক শক্তি, তাপ বৈদ্যুতিক শক্তি বা রাসায়নিক শক্তি। আচ্ছা, আজ আমরা কয়েকটা জরুরি পদ্ধতি নিয়ে কথা বলবো, বোঝার চেষ্টা করব কোনটা কখন লাগে। খুব ভালো হয়। শুরু করা যাক তাহলে। যান্ত্রিক পদ্ধতি দিয়ে ধরুন আল্ট্রাসোনিক মেশিনিং বা ইউএসএম। হ্যাঁ, ইউএসএম। এটাকে কিভাবে ভাবা যায়? অনেকটা এই দাঁতের ডাক্তারের কাছে স্কেলিং করার মতো, কিন্তু জলের বদলে এখানে খুব সূক্ষ্ম ঘষার কণা থাকে। হ্যাঁ হ্যাঁ, বেশ ভালো তুলনা দিয়েছেন। ব্যাপারটা হলো একটা টুল কাঁপে খুব হাই ফ্রিকোয়েন্সিতে, প্রায় 20 কিলোহার্টজ বা তারও বেশি। ও আচ্ছা। এই কম্পনটা কিন্তু সরাসরি মেটেরিয়ালের ওপর লাগে না। টুল আর মেটেরিয়ালের মাঝে থাকে অ্যাব্রেসিভ স্লারি। স্লারি মানে? ওই যে বললেন ঘষার কণা। হ্যাঁ, ধরুন বোরন কার্বাইড বা সিলিকন কার্বাইডের গুঁড়ো মেশানো একটা তরল। টুলের কম্পন ওই কণাগুলোকে আঘাত করে। আর ওই কণাগুলোই? একদম, ওই কণাগুলোই ওয়ার্কপিস থেকে মেটেরিয়াল অল্প অল্প করে ভেঙে বা খুঁচিয়ে বের করে। তার মানে টুল নিজে কাটছে না? না, এটা ব্রিটল জিনিসের জন্য খুব ভালো, মানে ভঙ্গুর মেটেরিয়াল, কাঁচ, সিরামিক্স, জার্মেনিয়াম এইসব। কারণ এতে মেটেরিয়াল গরম হয় না, চাপও পড়ে না। ওহ, দারুণ তো। যেমন ধরুন চশমার কাচে খুব সূক্ষ্ম ফুটো করা বা দাঁতের কাজেও কি ব্যবহার হয়? হতে পারে, নিখুঁত কাজের জন্য। তবে একটা ব্যাপার হলো, এটা মেটেরিয়াল সরায় একটু ধীরে, মানে মেটেরিয়াল রিমুভাল রেট কম। আচ্ছা, তাহলে মনে রাখার জন্য প্রশ্নটা থাকলো, ইউএসএম কী ধরনের মেটেরিয়ালের জন্য সবচেয়ে উপযুক্ত? ঠিক। এবার ভাবুন, মেটেরিয়ালটা যদি ভঙ্গুর না হয়ে পরিবাহী হয়, মানে কন্ডাক্টিভ। হ্যাঁ, ধাতু তো পরিবাহী। তখন স্পার্ক বা স্ফুলিঙ্গ ব্যবহার করে কাটা যেতে পারে। এটাই হলো ইলেকট্রিক্যাল ডিসচার্জ মেশিনিং বা ইডিএম। ইডিএম, ইন্টারেস্টিং। যেন ছোট ছোট নিয়ন্ত্রিত বিদ্যুৎ চমক দিয়ে মেটালকে কেটে শেপ দেওয়া হচ্ছে। অনেকটা তাই, হ্যাঁ। এখানে টুল মানে ইলেকট্রোড আর ওয়ার্কপিস দুটোকেই বিদ্যুৎ পরিবাহী হতে হয়। আচ্ছা। এদের খুব কাছাকাছি রাখা হয়, কিন্তু এরা টাচ করে না। আর পুরোটা ডোবানো থাকে একটা ডাই ইলেকট্রিক ফ্লুইডের মধ্যে। ডাইইলেকট্রিক মানে যা বিদ্যুৎ পরিবহন করে না, যেমন? হ্যাঁ, যেমন ধরুন কেরোসিন বা ডিস্টিলড ওয়াটার। এবার বিদ্যুৎ চালনা করলে টুল আর ওয়ার্কপিসের মাঝে হাজার হাজার স্পার্ক তৈরি হয় পরপর। স্পার্ক? হ্যাঁ, আর প্রত্যেকটা স্পার্ক মানে প্রচণ্ড তাপ, প্রায় 8 থেকে 12,000 ডিগ্রি সেলসিয়াস। বাবা! এই তাপে মেটালের খুব ছোট্ট একটা অংশ গলে যায় বা বাষ্প হয়ে যায়। আর ওই ডাইইলেকট্রিক ফ্লুইডটা ওটাকে ধুয়ে সরিয়ে নিয়ে যায় আর ঠান্ডাও রাখে। একদম ঠিক। এভাবেই মেটেরিয়াল সরে যায়। এর সুবিধা হলো খুব শক্ত ধাতুও কাটা যায় আর খুব জটিল আকার দেওয়া যায়। যেমন? কি ধরনের জিনিস বানাতে কাজে লাগে? যেমন ধরুন ইনজেকশন মোল্ডিংয়ের জন্য ডাই বানানো বা খুব সূক্ষ্ম সার্জিক্যাল যন্ত্র। এর আবার একটা অ্যাডভান্সড ভার্সন আছে, ওয়ার ইডিএম। ওয়ার ইডিএম? হ্যাঁ, সেখানে একটা সরু তারকে ইলেকট্রোড হিসেবে ব্যবহার করা হয়। খুব সরু, নিখুঁত কাট দেওয়া যায়, যেন একটা ইলেকট্রিক কড়াত দিয়ে মেটাল কাটছেন। ওয়াও! কিন্তু তাপ যেহেতু ব্যবহার হচ্ছে, কোনো সমস্যা হয় না? একটা হয়, যাকে বলে হিট এফেক্টেড জোন বা HAZ, মানে কাটার জায়গার আশেপাশে মেটালের গুণাগুণ একটু বদলে যেতে পারে আর টুলেরও কিছুটা ক্ষয় হয়। আচ্ছা, বুঝলাম। তাহলে ইডিএম পদ্ধতিতে মেটেরিয়াল সরানোর মূল চালিকা শক্তি কি? এবার যদি আরও সূক্ষ্ম, আরও নিখুঁত কাটার দরকার হয়, মাইক্রো মেশিনিং যাকে বলে, হ্যাঁ, তখন ইলেকট্রন বিম মেশিনিং বা ইবিএম কাজে আসতে পারে। ইলেকট্রন বিম? এ তো সায়েন্স ফিকশনের মতো লাগছে। ইলেকট্রনের স্রোত দিয়ে কাটা? হ্যাঁ, অনেকটা সেরকমই। তবে এটা হয় বায়ুশূন্য পরিবেশে, মানে ভ্যাকিউমে। ও, ভ্যাকিউম দরকার হয়। হ্যাঁ, খুব উচ্চ গতিতে ইলেকট্রনের একটা ফোকাসড বিম ওয়ার্কপিসের ওপর ফেলা হয়। ইলেকট্রনের গতিশক্তি তখন তাপে বদলে যায়। আর সেই তাপে? সেই প্রচণ্ড তাপে মেটেরিয়ালটা সরাসরি বাষ্প হয়ে উড়ে যায়, ভেপারাইজড হয়ে যায়।
ভাবুন যেন একটা অদৃশ্য ছুঁচ দিয়ে তাপে মেটাল উবে যাচ্ছে। দারুণ! এটা দিয়ে তাহলে খুব ছোট ফুটো করা যায়? হ্যাঁ, মাইক্রন সাইজে ছিদ্র করা যায়, আর ডেপথ টু ডায়ামিটার রেশিও খুব বেশি হতে পারে, মানে সরু কিন্তু গভীর ছিদ্র। তার মানে মাইক্রো ইলেকট্রনিক্স বা ধরুন বিশেষ ধরনের ফিল্টার তৈরিতে এটা খুব কাজের। একদম। কিন্তু অসুবিধা হলো ভ্যাকুয়াম চেম্বার দরকার, আর তাপের প্রভাব তো কিছুটা থাকেই। তাহলে ইবিএম প্রক্রিয়ার জন্য অত্যাবশ্যকীয় পরিবেশগত শর্ত কি? এবার ইলেকট্রনের জায়গায় যদি আলো ব্যবহার করি, শক্তিশালী আলো, মানে লেজার? ঠিক, লেজার বিম মেশিনিং বা এলবিএম। লেজার তো আমরা অনেক জায়গায় দেখি, বারকোড স্ক্যানার, প্রিন্টার, কিন্তু মেটাল কাটার লেজার নিশ্চয়ই অনেক পাওয়ারফুল। অবশ্যই, খুব শক্তিশালী ফোকাস করা লেজার রশ্মি। এই তীব্র আলো যখন মেটালের উপর পড়ে তাকে গলিয়ে দেয় বা বাষ্পীভূত করে। আচ্ছা। বিভিন্ন কাজের জন্য বিভিন্ন লেজার আছে, যেমন CO2 লেজার, ND-YAG লেজার, আর গলিত মেটালটা সরিয়ে ফেলার জন্য অনেক সময় একটা গ্যাস জেট ব্যবহার করা হয়, অ্যাসিস্ট গ্যাস। ও, এটাকে কিসের সাথে তুলনা করা যায়? ধরুন আতশ কাচ দিয়ে সূর্যের আলো ফোকাস করে কাগজ পোড়ানো, এটা তার চেয়ে লক্ষ গুণ বেশি শক্তিশালী আর নিখুঁত। ওয়াও! এর সুবিধা কি? এটা খুব দ্রুত কাজ করে, নানা ধরনের মেটেরিয়াল কাটে, ধাতু, অধাতু, প্লাস্টিক, সিরামিক সবই, আর ভ্যাকুয়াম লাগে না। কোথায় ব্যবহার হয় এটা মূলত? অনেক জায়গায়, গাড়ির বডিতে জটিল নকশা কাটা, ইলেকট্রনিক সার্কিট বোর্ড কাটা, বা ধরুন এরোপ্লেনের ইঞ্জিনের পার্টসের ছোট ছোট কুলিং হোল তৈরি করা, সবেতেই এলবিএম লাগে। কিন্তু এখানেও তো তাপ লাগছে, মানে HAZ। হ্যাঁ, হিট এফেক্টেড জোন এখানেও তৈরি হয়। আর একটা সমস্যা হলো কিছু মেটাল যেমন তামা বা অ্যালুমিনিয়াম খুব চকচকে, তো ওরা লেজার রশ্মিকে বেশি রিফ্লেক্ট করে দেয়, কাটতে একটু অসুবিধা হয়। ও, যদিও বললেন ND-YAG লেজার এক্ষেত্রে ভালো। হ্যাঁ, কিছুটা ভালো। তাহলে লেজার বিম মেশিনিং কি কাজে বিশেষভাবে ব্যবহৃত হয়? আচ্ছা, এবার শেষ পদ্ধতিটায় আসি, ইলেকট্রোকেমিক্যাল মেশিনিং বা ECM। হ্যাঁ, ECM। এখানে কিন্তু তাপ বা আদাতের ব্যাপার নেই, এখানে বিদ্যুৎ আর রসায়নের খেলা। বিদ্যুৎ আর রসায়ন? স্পর্শ না করে মেটাল কাটা, এটা কিভাবে হয়? এটা অনেকটা ইলেকট্রোপ্লেটিং আমরা জানি তো, তার ঠিক উল্টোটা ভাবুন, রিভার্স ইলেকট্রোপ্লেটিং। ও আচ্ছা। এখানে ওয়ার্কপিস হলো অ্যানোড মানে পজিটিভ, আর টুল হলো ক্যাথোড মানে নেগেটিভ। এদের মধ্যে খুব অল্প ফাঁক থাকে, আর এই ফাঁকের মধ্যে দিয়ে একটা লবণাক্ত জলীয় দ্রবণ মানে ইলেকট্রোলাইট খুব জোরে পাম্প করা হয়, আর সাথে ডিসি কারেন্ট দেওয়া হয়। তাতে কি হয়? ফ্যারাডের ইলেকট্রোলাইসিস সূত্র অনুযায়ী অ্যানোড থেকে মানে ওয়ার্কপিস থেকে মেটাল আয়ন হিসাবে খুলে ওই ইলেকট্রোলাইটে মিশে যায়, দ্রবীভূত হয়ে যায়। আর টুলটা অক্ষত থাকে? হ্যাঁ, টুলের প্রায় কোনো ক্ষয় হয় না, আর টুলটা যে আকারের, ওয়ার্কপিসে ঠিক সেই আকারের গর্ত বা নকশা তৈরি হয়ে যায়। আর এর সুবিধা কি? মেটেরিয়াল রিমুভাল রেট MRR খুব হাই, মানে খুব দ্রুত কাজ হয়, টুলের ক্ষয় নেই, আর কোনো তাপ বা স্ট্রেস তৈরি হয় না, তাই ওয়ার্কপিসের ভেতরের গঠন একদম ঠিকঠাক থাকে। দারুণ তো, বিশেষ করে খুব শক্ত মেটাল বা জটিল আকারের জন্য, যেমন ধরুন বিমানের টারবাইন ব্লেড বা খুব জটিল কন্ট্যুর, কিন্তু মনে রাখতে হবে এটা শুধু বিদ্যুৎ পরিবাহী মেটেরিয়ালেই কাজ করবে। আর কোনো অসুবিধা? ইলেকট্রোলাইট ম্যানেজমেন্টটা খুব জরুরি, মানে ওটাকে ঠিকমতো চালনা করা, ফিল্টার করা আর বর্জ্য নিষ্কাশন করা, আর খুব সূক্ষ্ম মাপ নিয়ন্ত্রণ করাটা একটু কঠিন হতে পারে। বুঝলাম। তাহলে ECM পদ্ধতিতে টুল কি ওয়ার্কপিসকে স্পর্শ করে? না, করে না। তাহলে চট করে একবার সব মিলিয়ে নিই। হ্যাঁ, প্লিজ। USM হলো কম্পন, আর অ্যাব্রেসিভ ভঙ্গুর জিনিস কাটা। অ্যানালজি ছিল জ্যাকহ্যামার আর বালি। ঠিক। EDM হলো পরিবাহী মেটালে স্পার্ক দিয়ে কাটা, যেন মিনি লাইটনিং। EBM হলো ভ্যাকিউমে ইলেকট্রন বিম দিয়ে বাষ্পীভূত করা, যেন হিটরে। ওকে। LBM হলো লেজার দিয়ে গলানো বা বাষ্পীভূত করা, সুপার ম্যাগনিফাইং গ্লাস। হ্যাঁ। আর ECM হলো বিদ্যুৎ আর রসায়ন দিয়ে পরিবাহী মেটালকে দ্রবীভূত করা, নিয়ন্ত্রিত মরচে পড়ার মতো। দারুণ সামারি। তাহলে মূল কথাটা হলো, এই নন ট্র্যাডিশনাল পদ্ধতিগুলো এখন আর শুধু স্পেশাল কেসের জন্য নয়, এগুলো মডার্ন ম্যানুফ্যাকচারিংয়ের একটা অপরিহার্য অংশ হয়ে গেছে। একদম ঠিক বলেছেন। আর ভবিষ্যতের ইঞ্জিনিয়ার বা টেকনিশিয়ানদের জন্য এগুলো জানাটা মানে খুবই জরুরি। কারণ ভাবুন, আমরা রোজ নতুন নতুন অ্যাডভান্সড মেটেরিয়াল ব্যবহার করছি, কম্পোজিট, সুপার অ্যালয়, আর জিনিসের ডিজাইনও কত জটিল হচ্ছে।
ধরুন মহাকাশযানের পার্টস, বা ধরুন মেডিকেল ইমপ্ল্যান্ট, বা খুব ছোট ইলেকট্রনিক ডিভাইস, এগুলো তো সাধারণ মেশিনে বানানো যাবে না। একদমই না। তাই এই উন্নত কৌশলগুলোই ভবিষ্যতের ইনোভেশন আর প্রোডাকশন এফিসিয়েন্সির চাবিকাঠি। যারা এইগুলো ভালো করে শিখবে, প্রয়োগ করতে পারবে, তাদের জন্য অ্যাডভান্সড ইন্ডাস্ট্রিতে সুযোগ কিন্তু প্রচুর। তাই সবসময় নতুন কিছু শেখার ইচ্ছেটা রাখতে হবে। খুব সত্যি কথা। আর শেষে একটা প্রশ্ন রেখে যাই আমাদের শ্রোতাদের ভাবার জন্য। আমরা দেখলাম কত রকম শক্তি, আল্ট্রাসাউন্ড, স্পার্ক, ইলেকট্রন, ফোটন, আয়ন এগুলোকে মেশিনিংয়ে কাজে লাগানো হচ্ছে। ভবিষ্যতে আর কোনো শক্তি বা কোনো নতুন কৌশল এই তালিকায় যোগ হতে পারে বলে মনে হয়? এটা সত্যিই ভাবার মতো বিষয়।